hello. Yes, আমাকে মনে হয় দেখা যাচ্ছে ঠিকঠাক and we are live from Radio Today FM 89.6 Facebook page থেকে and আমি একা নই, অনেকে আছেন। যাওয়ার আগে একটু বলি, give a little love to a child and you get a great deal back. আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের বর্তমান অবস্থা, শিশুদের ভবিষ্যৎ, চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড প্রোটেকশন ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিড সিচুয়েশন নিয়ে আমরা গত এপিসোডেও কথা বলেছি এবং আজকেও কথা বলবো। অ্যান্ড অবশ্যই এ নিয়ে কাজ করে, এসব নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এবং উই আর ভেরি মাচ প্রিভিলেজ টু হ্যাভ ইউ উইথ আস ওয়ান্স অ্যাগেইন। সো প্রথমে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। অ্যান্ড অস্থির ওয়েলকাম আপনাদেরকে। কেমন আছেন? আমরা প্রথমে একটু জেনে নিই ভাইয়ার কাছ থেকে, ভাইয়া পরিচয়টা এবং কেমন আছেন। আমার নাম টনি মাইকেল, আমি ওয়ার্ল্ড ভিশনে কাজ করি, ডিরেক্টর কমিউনিকেশন অ্যাডভোকেসি অ্যান্ড এক্সটার্নাল এঙ্গেজমেন্ট হিসেবে, এবং আমি রিয়েলি হ্যাপি যে আজকে একটা স্পেশাল এপিসোড আমরা সবাই একসাথে হয়েছি এবং অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আড্ডা হবে। আমার অস্থির ওয়েলকাম কেমন লাগলো? অস্থির একদম, মানে খুবই আনঅর্থোডক্স, খুবই আউট অফ দ্য বক্স। থ্যাংক ইউ। আমি একটু বলি আমার শো এর কন্টেন্টটা। আমি একটা শো করি, শো এর নামটা হচ্ছে অস্থির। অস্থির আমি আপনাকে আরো অনেকভাবে অস্থিরভাবে ওয়েলকাম করতে পারি। আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমি প্লে করবো। এন্ড আমরা একটু জেনে নিই, কাছে আসো, আমি দেখতে পাই না। তো আমরা একটু আপুটা পরিচয় জেনে নিই এবং আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে নিই। আমার নাম লামিয়া আক্তার মিম, আমি আজকে অ্যাজ এ চাইল্ড রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছি। ওকে, ঘাসফুল থেকে? না, তাহলে মিরপুর থেকে। আচ্ছা, সো আমরা এখন ভাইয়ার পরিচয়টা একটু জেনে নিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার খুবই মানে এত চমৎকার ওয়েলকাম আমাকে খুব ইনোভেটিভ করেছে, খুবই ইনোভেটিভ। আচ্ছা, কারণ এসে প্রথমে একটু এই মানে একটু গভীর মনে হচ্ছিল, আপনার ওয়েলকামে মোটামুটি সবাই একটু সতেজ হয়ে গেছে। থ্যাঙ্কস ভেরি মাচ। ওকে, আমার নাম এম রবিউল ইসলাম, আমি জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক এবং জাতীয় মানবাধিকার কমিশনে একটি শিশু অধিকার বিষয়ক কমিটি রয়েছে। একটু ইন্টারাপশন করব, আমার মনে হয় একটু টেকনিক্যাল প্রবলেম আছে। বাইরে কে আছেন একটু ভেতরে আসতে হবে, আমার মনে হয় গেস্ট মাইক্রোফোনটা ইজ নট ওয়ার্কিং ওয়েল। কে আছেন একটু দেখে যান, ইকো হচ্ছে। সো ভাইয়া একটু সরি, একটু ইটস আ লাইভ প্রোগ্রাম, সো আমাদের সাথে সবকিছুতে ইউজ টু হতে হবে, যেমনটা করে আমরা কোভিডের সাথে ইউজ টু হয়ে গেছি, তাই তো? নিউ নর্মাল লাইফ, ইটস আওয়ার নিউ নর্মাল লাইফ। বাইরে কি কেউ আছেন? হ্যালো। আচ্ছা, আমরা ভাইয়ার ইন্ট্রোডাকশনটা ঠিক একটু পরে আবারও নিব, যেহেতু আমরা বলছিলাম নিউ নর্মাল লাইফ নিয়ে কথা ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিড সিচুয়েশন ইন বাংলাদেশ। সো আজকেও আমরা এসব নিয়েই কথা বলবো। এটা হচ্ছে এখনকার সময়ে সবচাইতে বিগ ইস্যু। সো ইয়াস, আমরা কোভিডের সময়টাতে আমরা জানি যে সবাই আমরা একটু নড়বড়ে অবস্থায় আছি এবং সবচাইতে নড়বড়ে অবস্থা, নাজুক অবস্থায় আছে আমাদের শিশুরা। তো শিশুদের অভিজ্ঞতা, যেহেতু শিশুদের নিয়ে কথা বলবো, আমরা প্রথমে একটু শিশুদের অভিজ্ঞতা জেনে নিই। সো লামিয়া, হাই ওয়ান্স अगेन। হ্যালো। তুমি বলছিলে তুমি একটু নার্ভাস, তাই তো? যে একটু ভয় পাচ্ছি, কি প্রশ্ন করব, প্রশ্নপত্র আবার ভাইয়া আউট করে ফেলছে। তো তুমি এখন একদম বিন্দাস, মনে করো আমি তোমার বড় আপু, তো সেভাবে তুমি আমার সাথে কথা বলতে পারো, আমি তোমার কথা শুনবো, জানবো। সো এই কোভিড সিচুয়েশনে যেহেতু আমরা একটু অস্থির সময় পার করছি, আবার সে অস্থির, তো তোমার কেমন লাগছে বা এই সময়টাতে তুমি কি ফিল করছো? যেহেতু তুমি একটা গ্রুপের সাথেও আছো, তো তুমি সব শিশুদের ক্ষেত্রে তোমার অভিজ্ঞতা একসাথে মিলে কিছু একটা বলো। সো প্রথমত হচ্ছে কোভিড সম্পর্কে আমাদের তো খুব একটা ধারণা ছিল না। তো মার্চের শুরুতে যখন হচ্ছে লকডাউন দিছে, তো ওই টাইমে হচ্ছে গভর্নমেন্ট আমাদের সেফটির জন্য যে লকডাউন দিছে, তার কারণে হচ্ছে স্কুল কলেজ সব কিছু অফ ছিল, যার কারণে হচ্ছে গিয়ে আমরা সারাদিন বাসায়ই থাকতাম। সারাদিন আমরা দেখা যেত মোবাইল আর ফোন এইগুলো ইউজ করতাম, অথবা হচ্ছে বাবা মার একটু হেল্প করতাম। সো এইটা হচ্ছে গিয়ে মানে প্রথম 2-3 মাস একটু ভালো লাগলো, টানা 7 মাস সেম রুটিন, সেম লাইফ, সেম জিনিসগুলো হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি নিয়ে আসছে। তারপর হচ্ছে স্কুল কলেজ অফ, যার কারণে হচ্ছে পড়ালেখা অফ, আমাদের হচ্ছে পড়ালেখায় হচ্ছে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। যেমন হচ্ছে অনলাইন ক্লাসেস হচ্ছে, বাট অনলাইন ক্লাস হচ্ছে সবার জন্য না, কারণ হচ্ছে গিয়ে গ্রামে দেখা যায় যে হচ্ছে কারেন্ট নাই, তারপরে হচ্ছে গিয়ে আবার শহরেও সবার কাছে ফোনও থাকে না, অ্যান্ড্রয়েড ফোন। সো যার ফলে হচ্ছে গিয়ে সবাই অনলাইন ক্লাসও করতে পারতেছে না।
তারপরে হচ্ছে গিয়ে আবার দেখা যাচ্ছে যে হচ্ছে ফ্যামিলিতেও হচ্ছে অনেক ধরনের ইনকাম সোর্স হচ্ছে অফ, যেমন হচ্ছে গিয়ে যারা ডেইলি লেবার তারা হচ্ছে গিয়ে তাদের ফ্যামিলি হচ্ছে ইনকাম অফ, সো যার ফলে হচ্ছে গিয়ে যখন সব কিছু ঠিক ছিল ওই টাইমটাতেই তারা হচ্ছে গিয়ে তাদের ফ্যামিলি চালাইতে তাদের কষ্ট হইতো, বাট তবুও তারা হচ্ছে দেখা যাইতো একটু কষ্ট করে হলেও তাদের বাচ্চাদের জন্য তারা হচ্ছে একটু পুষ্টিকর খাবার, নিউট্রিশন ফুড হচ্ছে আনার চেষ্টা করতো। বাট হচ্ছে এই কোভিড-19 সময় হচ্ছে সব কিছু টোটালি অফ, যার ফলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে চেয়েও তাদের বাচ্চাদের জন্য 2 বেলা খাবার জোগাড় করার সময় তাদের হচ্ছে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। তো ওইখানে নিউট্রিশন ফুড তো অনেক দূরেরই একটা কথা। তো তারপরে হচ্ছে গিয়ে তাছাড়া হচ্ছে আমরা দেখতে পারতেছি যে হচ্ছে এই কোভিড-19 সময় হচ্ছে মানে আমরা সারাদিন বাসায় থাকি, সো ফ্যামিলির যেহেতু ইনকাম অফ, সো ওই টাইমে দেখা যাচ্ছে বাবা মার উপর এমনি এক ধরনের মেন্টাল প্রেশার। তো এখন হচ্ছে আমরা সারাদিন বাসায় থাকার ফলে যদি মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করি, ওই টাইমে হচ্ছে বাবা মা দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেকভাবে বকাবকি করে, মাঝে মধ্যে গালাগালও দেয়, আবার অনেক সময় এই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স পর্যন্ত চলে যায়। তো তারপরে হচ্ছে গিয়ে এইভাবেই হচ্ছে মানে আমাদের হচ্ছে যার কারণে আমাদের উপর এক ধরনের মানসিক প্রেশারও পড়তেছে। আবার হচ্ছে গিয়ে আর স্পেশালি ইসলাম লেভেল এরিয়াগুলোতে দেখা যাচ্ছে যে হচ্ছে মানে আমি যে এরিয়ায় থাকি ইসলাম লেভেল এরিয়া, সো ওই এরিয়াগুলোতে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা হচ্ছে গিয়ে মানে শুরু করছে মানে শিশুশ্রম যেটাকে আমরা বলি, বাট আমাদের হচ্ছে চাইল্ড ইয়েতে বলা আছে যে 14 বছরের নিচে কোনো শিশু হচ্ছে শিশুশ্রম করবে না বা জড়াবে না শিশুশ্রমের সাথে। বাট এইখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এই ফ্যামিলির হচ্ছে মানে ইনকাম অফ, যার ফলে হচ্ছে বাবা মারা ভাবতেছে যে এখন যদি ওকে আবার সেকেন্ড টাইম স্কুলে পাঠাই তখন হচ্ছে আমাদের ইনকাম অফ, তারপরে হচ্ছে ওকে স্কুলে পাঠাইলে আলাদা আর একটা খরচ, এর থেকে ভালো হচ্ছে ওকে স্কুলে না পাঠাই ঘরে বসে রাখি অথবা হচ্ছে গিয়ে করি ইনকাম করে ওকে দিয়ে। আবার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে বাল্য বিবাহটা অনেক বেশি বেড়ে গেছে। ওকে কন্টিনিউ। ওকে, সো বাল্য বিবাহ মানে আপনি ওকে থামতে বলেছেন। বাল্য বিবাহটা অনেক বেশি বেড়ে গেছে। সো এই দিকটা দিয়ে হচ্ছে এমন হয়েছে যে হচ্ছে গিয়ে ফ্যামিলি হচ্ছে এখন আমাদের সমাজে হচ্ছে ছেলেমেয়ের একটা ডিসক্রিমিনেশন তো আছেই। সো ওই টাইমটায় হচ্ছে ফ্যামিলি হচ্ছে ভাবতেছে যে মেয়েদেরকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে আমরা আমাদের গ্রুপে অনেকবার স্টাডি করছি, আর আউটকামটা এমন যে হচ্ছে এই কোভিড-19 এই লকডাউন এগুলো তো হচ্ছে এখন ধীরে ধীরে হচ্ছে কমে যাচ্ছে। সো এখন হচ্ছে দেখা যাবে যে হচ্ছে শিশুশ্রম, তারপরে বাল্যবিবাহ আর চাইল্ড ভায়োলেন্স যেটা হচ্ছে অনেক বেশি হয়, এটা তো হচ্ছে রীতিমতো হচ্ছেই একদম। আর হচ্ছে গিয়ে আর চাইল্ড লেবার আর হচ্ছে গিয়ে বাল্যবিবাহ এই দুইটা জিনিস অনেক বেশি বেড়ে যাবে। ওকে, সো মানে তুমি বলতে পারছো শিশুরা তাদের নিজ ঘরেও মেন্টালি অ্যাবিউজড হচ্ছে এবং ভায়োলেন্সের শিকার হচ্ছে পরিবারের থেকেও। হ্যাঁ, সো আসলে ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের মনে হয় এভাবে ডিল করতে হচ্ছে বা পাস করতে হচ্ছে। ডিউক ভাইয়া, আমি আমার গেস্ট মাইকে আমি ইকো শুনছি, আমি প্রত্যেকটা কথা রিপিটেশন হচ্ছে আমার যখনই আমি মাইক্রোফোন অন করছি। সো ইয়াস, আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু কাজ চলছে, সো আমি একটু তার মাঝখানে একটু ইন্টারাপশন করব। আমি দেখছিলাম সবচেয়ে হাস্যজন মানুষটার মুখ বন্ধ। ভাই, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে, বলেন তো কি সারপ্রাইজ? আপনার কোনো আইডিয়া নাই? আচ্ছা ঠিক আছে, কোনো আইডিয়া নাই। আরেকটা গান প্লে করবো আমরা। এখন আবারও চলে যাই আমাদের কথাবার্তায়। এখনো হচ্ছে ব্যাপারটা একটু ডিপ ভাইকে সর্ট আউট করতে বলো। হ্যালো, হাই, আমার কথা রিপিট হচ্ছে আমার মাইক্রোফোনে। ওকে, সো ভাইয়া আপনাকে একটু পর ফ্লোর দিচ্ছি, আমি খুবই খুবই সরি। সো ভাইয়া আসি আমরা একটু কথায়। এটা আপনার কততম বাড়িতে? এইটা একদমই বাজে প্রশ্ন হয়েছে একটা, এটা বলাই যাবে না।
এটার উত্তর দেওয়া যাবে না, এটা 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 একদম এটা বেতন জিজ্ঞেস করার মতো হয়ে গেছে। আচ্ছা, এর কারণে কি আমরা কেক পাবো না? হ্যাঁ, কেক অর্ডার করা হয়ে গেল অনলাইন। তাই, ওকে, আমি তাই। এখনই অর্ডার করছি অনলাইন। ওকে, ঠিক so আছে, এটার জন্য তবে সব তবে এত মানে এতগুলো মোমবাতি লাগবে এই কারণে না বলাই ভালো। ভাইয়া, আমার একটা ব্যাপার আছে, আমার কাছে মনে হচ্ছিল মানে আমি যদি আপনাকে সিঙ্গার হিসেবে পরিচয় করাই দিই, Oh my God, আমার no, মনে no, হয় no, no. অনেকেও মনে হয় যে বুঝবেন না যে আসলে আমি কি মিন করছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রাইট And ভিজুয়ালি, হ্যাঁ রাইট, ভিজুয়ালি হ্যাঁ, আমি গোপন সূত্রে কিন্তু খবর পেয়েছি আপনি অনেক ভালো গানও করেন, মানে আপনার চেহারার সাথে যেমন মিল আছে, আপনি ভালো গানও করেন। ওকে, তো আমরা গান আমি শুনবো। আমি ভালো জানি না, তবে যদি মানে রেডিও রিস্ক নেয় আমার গান শোনার, আমি risk এটা নিব। এটা অর্গানাইজেশনাল রিস্ক হয়ে যাবে কিনা আই ডোন্ট নো। আমি রিস্ক নিব এবং এর পুরোপুরি দায়ভার থাকবে আমার। Okay, তো আপনি done. একদম ঠিক নিশ্চিন্তে আছে। গাবেন, লাস্টে সেটা আমরা শুনতে শুনতে Okay, তারপর last-এ। বাই বাই করব। Okay. সো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের রাইটস এবং প্রোটেকশন নিয়ে কাজ করছে, খুবই অন্যতম একটা ভূমিকা পালন করছে। তো আপনি যদি আপনার জায়গা থেকে আপনাদের রোল একটু আমাদের সাথে শেয়ার করেন ওয়ার্ল্ড Sure. ভিশন বাংলাদেশের। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল আমরা খুবই এক্সাইটেড যে আজকে আমরা এরকম একটা ইন্টারেস্টিং শো করতে পারছি এবং যে প্রশ্নটা আপনি করেছেন যে ওয়ার্ল্ড ভিশন, আসলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একটা অন্যতম প্রাচীন এনজিও বা আইএনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। অনেকের নাম শুনেছে, অনেকের নাম শোনেনি। যারা শুনেছে তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড ভিশন প্রায় 49 বছর ধরে এদেশে কাজ করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগের বছর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে আসে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করা শুরু করে। ফোকাস কি ওয়ার্ল্ড ভিশনের? শিশুরা। এবং গ্লোবালি ওয়ার্ল্ড ভিশন এই কারণে বিখ্যাত যে তারা শিশুদের জন্য, দুস্থ এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। এখন দুস্থ এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও অনেক প্রতিষ্ঠান কাজ করে, কিন্তু ওয়ার্ল্ড ভিশন তাহলে বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্যপূর্ণ কোন দিক থেকে? সেই বৈশিষ্ট্যের বা বৈচিত্র্যের জায়গাটি হচ্ছে যে ওয়ার্ল্ড ভিশন শুধু তার শুধু শিশুকে কেন্দ্র করে নয়, বরং শিশুকে মাঝখানে রেখে, সেন্টারে রেখে তার যে পারিপার্শ্বিক পরিবার, তার যে সমাজ, তাকে একত্রীভূত করে একটা কাজ করে। এবং এটা গ্লোবালি পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টান ফেথ বেস অর্গানাইজেশন, এবং সে কারণে ইন্টার রিলিজিয়াস, ইন্টার ফেইথ একটা দারুণ অ্যাপ্রোচ, সকল ধর্মের সহ অবস্থানকে নিয়ে কিভাবে কাজ করা যায়। সো কোভিডের একটা বড় চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের যখন শুরু হয়, আপনার মনে আছে কিনা, যে যখন মার্চ মাসে লকডাউন হলো পুরো দেশে, তখন কিন্তু মানুষের মনে ক্রিয়ার থেকে প্রতিক্রিয়া বেশি ছিল। মানুষ রিয়্যাক্ট করেছে, আতঙ্ক, প্রচুর মেসেজ সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকাতে, বিভিন্ন ধরনের তথ্য। মানুষ অনেক বেশি দিকভ্রমের মধ্যে ভুগছিল, কি করবে? এত বেশি তথ্য, সূর্যের আলো এটাকে কমাতে পারে, টেম্পারেচার এটাকে কমাতে পারে, ইসলামে এটা বলা হয়েছে, ওইটাতে এটা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন তখন সেই লকডাউনকে নিয়ে এবং সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী লকডাউনকে মাথায় নিয়ে আমরা প্রেক্ষাপটগুলোকে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে বাংলাদেশের শিশুদের কি অবস্থা এই মুহূর্তে। এবং তার ঠিক মাস দেড়েক পরে আমরা আসলে আর ঘরে বসে থাকলাম না, আমরা সরকারের সাথে সরাসরি যোগ দিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সরাসরি কাজ শুরু করলাম এবং পুরো বাংলাদেশে আমাদের একটা স্ট্রং নেটওয়ার্ক আছে। এই যে আজকে আমরা একটু আগে লামিয়ার কথা শুনছিলাম, লামিয়া এত সুন্দর করে কথা বলতে পারছে, তার প্রথম কারণ হচ্ছে লামিয়া লেখাপড়া করছে, সে শিক্ষিত এবং সে বুঝতে পারে। আর ওয়ার্ল্ড ভিশন তাকে একটু হেল্প করেছে বোঝার জন্য, একটু দেখার জন্য যে লামিয়া তুমি এইভাবে দেখো, তুমি কি এইভাবে দেখো। সো এই যে লামিয়ার মতো আরো অনেক লামিয়া আমাদের দেশে বিভিন্ন প্রান্তে, শহরে, গ্রামে, উপশহরে রয়েছে। আমি আপনাকে শুধু একটা মানে একটা সারপ্রাইজিং ফিগার বলি। ওকে, শিওর। আচ্ছা, গেস করেন তো পুরো বাংলাদেশে এরকম লামিয়াদের মতো বয়সের কতগুলো চিলড্রেন ফোরাম থাকতে পারে ওয়ার্ল্ড ভিশনের? ফার্স্ট গেস। আইডিয়া নাই, একটা ডিল না ছড়ি। হ্যাঁ, একটা যে কোনো ফিগার বলেন। একদমই আইডিয়া নাই। কয়শো বলেন, কয়শো? শোতে? হ্যাঁ, শোতে বলেন। 150-200 বলছে। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে জাস্ট এক্সাইট করি, আমাদের 2500 শিশু ফোরাম রয়েছে পুরো বাংলাদেশে। 2500 ফোরামস, নট চিলড্রেন, ফোরামস, রাইট? এবং পুরো বাংলাদেশের কোভিডের সিচুয়েশনটা এই 2500 চিলড্রেন ফোরাম মনিটর করছিল। আচ্ছা। যে কেমন হচ্ছে, কি করছে, বাবারা কি করছে, মারা কি করছে, প্যারেন্ট মানে নেইবাররা কি করছে, পাড়া প্রতিবেশীরা কি করছে। এবং তার উপরে বেস করে আমরা খুব চট করে কোভিডের 3rd মান্থে একটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট করি শুধু চিলড্রেনদের দিয়ে, যে চিলড্রেনরা তার আশেপাশে কি দেখছে, কি পরিবর্তন দেখছে।
এই যে লামিয়া একটু আগে বলতেছিল না যে অর্থনৈতিকভাবে অবস্থা খারাপ, এটা হচ্ছে এটা হচ্ছে, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের শোনা কথা বা অবজারভেশন বা এটা না, এটা গেসিংস না, এটা একদম এভিডেন্ট। কারণ এরকম শিশু দল তারা আমাদেরকে রিপোর্ট ব্যাক করেছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারে আমাদের অভিভাবকরা ধার নিচ্ছে টাকা, আমরা দেখতে পাচ্ছি আমাদের খাবার, শিশুরা রিপোর্ট করেছে এখন আজকে থেকে আমরা দুবেলা খাই, আমাদের খাবার কমে যাচ্ছে, আমরা দুবেলা খাচ্ছি। সো এই জাতীয় বিষয়গুলো আমরা খুব শক্তভাবে ডকুমেন্ট করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা ডোনার কমিটির ডোনার রয়েছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের শিশুদের জন্য কাজ শুরু না করি তাহলে হয়তো দেরি হয়ে যাবে। তখন আমরা আমাদের যে মৌলিক কাজ, সকল কাজ পুরো বাংলাদেশে আমরা সাসপেন্ড করি, আমাদের রেগুলার কাজ যেটা, সেই রেগুলার কাজগুলো সাসপেন্ড করে দিয়ে আমরা সরাসরি কোভিড রেসপন্সের জন্য কাজ শুরু করে দিই। এবং সেখানে আমাদের মূল কাজ ছিল হাইজিন প্রমোট করা, মূল কাজ ছিল যাদের পরিবারে খাবার শেষ হয়ে গেছে তাদের খাবার দেয়া, মূল কাজ ছিল মানসিকভাবে সাপোর্ট দেওয়া। একটু আগে লামিয়া যে কথাগুলো বারবার বলতেছিল যে চিলড্রেনদের সাথে প্যারেন্টদের, আপনি কল্পনা করেন যেমন ধরেন আমার কথা যদি চিন্তা করি, আমি নিজে কি অভ্যস্ত 24 ঘন্টা বাসায় থাকতে? অবশ্যই না, অভ্যস্ত না। তো এই যে আমরা অভ্যস্ত না বাসায় থাকতে, তখন যে পিতা তাকে যদি আপনি যে যার একটা ছেলে আছে বা মেয়ে আছে বা যে ভদ্রমহিলার ছেলে বা যে মায়ের ছেলে বা মেয়ে আছে, তাকে সাধারণ অবস্থাতে জিজ্ঞেস করা আপনি আপনার শিশুকে মারবেন? কেন মারবো? অসম্ভব, আমি শিশুকে মারি না। আপনার শিশুকে বকা দেন? না না না, আমি বকাও দিই না। কারণ সে নিজে বিশ্বাস করে না যে সে তার শিশুকে মারতে পারে, কারণ সে জানে না যে কোভিডে তাকে এমন একটা মানসিক প্রেসারে ফেলবে যে তখন শিশুর স্বাভাবিক একটা আচরণ তার কাছে মেজাজ খারাপ হয়ে যাবে, আসলে একটা স্বাভাবিক বায়নাও তার কাছে মেজাজ খারাপ হয়ে যাবে, রাইট? কারণ একে হচ্ছে সে সেই বায়না পূরণ করতে পারছে না, বাইরে যেতে পারছে না, কিছু করছে না। দ্বিতীয় হচ্ছে শিশু তার কথা বুঝতে পারতেছে না, শিশু তো বুঝতে না। সব জায়গায় একটা গ্যাপ আছে, যেমন আমরা আমাদের বাবা মার কথাগুলো বুঝতে পারি না এবং বাবা মাও এট দ্য সেম টাইম হয়তো বা আমাদের কথাগুলো বুঝতে পারে না। এটা তো খুবই চমৎকার একটা কথা বলেছেন, বা সেটা হচ্ছে যে ধরা যায় আমি যদি বলি বয়স সন্ধিকালের পরের সময়ের যে ফিলিংটা, ওইটা যে মেয়েটার বা যে ছেলেটার বয়স 11, 12, 13, 14, সে মনে করে বাবা মার সাথে তার বিশাল গ্যাপ। কিন্তু আমি যদি বলি যে বাচ্চাটার বয়স, যে শিশুটার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, তারা তো আরো ছোট, তারা হয়তো ওই গ্যাপ নিয়ে না, তারা আছে, তারা এই এনভায়রনমেন্টের সাথে রেডি না, যে সে কখনো ঘরের বাইরেই যায় না, সে স্কুলে যায় না, সে খেলতে যায় না। আর ওই প্যারেন্ট যারা, কল্পনা করেন স্লামের একটা প্যারেন্ট, কল্পনা করেন গ্রামের একটা প্যারেন্ট, গ্রামের একটা প্যারেন্ট সবসময় বুঝতে হচ্ছে যে খেতে যাবে, বাজারে যাবে, গঞ্জে যাবে, চা খাবে, বাবা 8 ঘন্টা 6 ঘন্টা বাইরে থাকবে, 24 ঘন্টা ঘরে কিভাবে থাকবে? এটার জন্য পুরো পৃথিবী প্রস্তুত ছিল না, আমরাও প্রস্তুত ছিলাম না। ফলে এই ভায়োলেন্সটা বেড়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে, কথাবার্তা খারাপ হয়ে গেছে, চড় থাপ্পড় দেওয়া শুরু হয়ে গেছে। আর পভার্টি যত বেড়েছে তত বেশি বাবা মারা হিসাব করা শুরু করেছে, আমার ঘরে মেয়ে কয়টা, আমার এই মেয়ের লেখাপড়া কবে, কিসের লেখাপড়া, বাংলাদেশে সব স্কুল টুল বন্ধ হয়ে গেছে, তাহলে আমি এখন চাইল্ড ম্যারেজ দেওয়া শুরু করি, বা আমার ছেলে মেয়েকে আমি কাজ করতে দিই। সো ওই জায়গা থেকে আমি জাস্ট লামিয়ার কথাগুলোকে ভ্যালিডেট করার চেষ্টা করলাম। ওয়ার্ল্ড ভিশন এই জায়গাগুলোতে খুব শক্তিশালী কাজ করার চেষ্টা করেছে। বাংলাদেশের যে ন্যাশনাল স্টাডি সেটা আমরা করলাম, এরপরে আমরা যে পিটিশন সাইনিং হলো, যেটা 21,000 পিটিশন সাইন হয়েছে, সো সেটা আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে একটা জয়েন্ট ফোর্সের মাধ্যমে দেবো যে বাংলাদেশের শিশুদের বর্তমান অবস্থা কি কোভিডের কারণে, এবং রাষ্ট্রের এই মুহূর্তে কি কি বিষয়ে নজর দেওয়া উচিত শিশুদের এই অবস্থার পরিবর্তনের জন্য। সো ওয়ার্ল্ড ভিশন ইজ ডুইং দেয়ার বেস্ট, মানে আমরা আমাদের বেস্ট ট্রাই করতেছি, বেস্ট পসিবল ট্রাই করতেছি। আরও অনেক করতে হবে, এবং আরও আমাদের সাথে আরও অর্গানাইজেশন যারা রয়েছে আমাদের মতো এনজিও, তাদের সবার প্রতি আমাদের আহ্বান যে আমাদের সবার আসলে এদিকে ফোকাস করা উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ টনি ভাইয়া। অ্যান্ড আমি অনেকক্ষণ থেকে বসে রেখেছিলাম, এখন আপনার জন্য আমি আমার হেডফোন খুলে রেখেছি। তো ভাইয়া, এখন আপনার এই কোভিড সিচুয়েশনে আপনি ওভারঅল সিনারিও যদি একটু ডিসক্রাইব করেন, চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড প্রোটেকশন নিয়ে, যেহেতু আমরা এবার কথা বলছি, তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত, আপনার দৃষ্টিকোণ থেকে। ভাই, পরিচয়টা একটু সংক্ষেপে আরও একটা বার দিন। আমার নাম এম রবিউল ইসলাম, আমি জাতীয় মানবাধিকার কমিশন, রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন, আমি সেই কমিশনের উপপরিচালক এবং সেই শিশু অধিকার বিষয়ে যে কমিটি রয়েছে, আমি খুব মনোযোগ দিয়ে লামিয়ার কথা এবং জনিদার কথা, আসলে যে ইস্যুসগুলো তারা ফেস করেছে ডিউরিং কোভিড সিচুয়েশন, কি কি চাইল্ড রাইটস ইস্যুসগুলো ছিল, চাইল্ড রাইটস ভায়োলেশনগুলো হয়েছে, আমি তাদের
আপনাদের সাথে একদমই একমত। বিকজ আমরা যখন এই কোভিড সিচুয়েশন চলছিল তখন আমাদের যিনি মাননীয় চেয়ারম্যান নাসিমা বেগম এনডিসির চেয়ারম্যান, উনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্করণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং মহিলা শিশু ছিলেন। মানে উনি এই শিশুদের, কারণ সংস্করণ মন্ত্রণালয় আপনি জানেন শিশুদের নিয়ে, কারণ সংস্করণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশুদের ওনার হিউজ এক্সপার্টিস রয়েছে। উনি যখন কমিশনের দায়িত্ব নেন তখন এই কোভিড সিচুয়েশন মোটামুটি তার পিরিয়ড পরে চলে আসে। তখন এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে একটা বিশেষ কমিটি রয়েছে, এই ইস্যুসকে নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যানের অনেক স্টেক হোল্ডারদের নিয়ে একটা কমিটি রয়েছে। স্যার বললেন যে ভাই কন্টিনিউ। আচ্ছা আমাকে শোনা যায়? এখন শোনা যাবে, এখন জি। এটাই বেটার ছিল, আগে থেকে করলে ভালো হতো। হ্যাঁ জি, হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা, আমি যা বলছিলাম যে তখন আমাদের মাননীয় চেয়ারম্যান বললেন যে যেটা লামিয়া রেইজ করলো যে এই ঘরে থাকতে থাকতে শিশুদের প্রতি একটা বড় ধরনের ভায়োলেন্স তৈরি হচ্ছে এবং শিশুরা যেহেতু ইন্টারনেটে ক্লাস করছে তার মানে এই সেই ইন্টারনেটের অ্যাবিউজের একটা সুযোগ থেকে যায়। সেই সব কিছুকে চিন্তা করে আমরা ঠিক এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা বাসায় বসে আমরা একটা ওয়েবিনার করি। ওয়েবিনারে আমরা যত আমাদের যে কমিটির সদস্যগুলো রয়েছে সবাইকে নিয়ে আলোচনা করি যে আমরা কি করতে পারি এই অবস্থায়, জাতীয় মানবাধিকার কমিশন কি রোল প্লে করতে পারে। তো সবার মতামত নিয়ে আমরা সরকারের, দেখেন আগেই আমি বলে নিই, জাতীয় মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করে সেই উদ্যোগগুলোকে মনিটর করা, যে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলো লাইক শিশুদের নিয়ে এগুলো চাইল্ড ফ্রেন্ডলি কিনা এবং এই উদ্যোগটা, সরকারি উদ্যোগটা সরাসরি শিশুদের কাছে পৌঁছাচ্ছে কিনা, লাইক এখানে চাইল্ড পার্টিসিপেশনের যে বিষয় রয়েছে সেখানে চাইল্ড পার্টিসিপেশন রয়েছে কিনা, তার মানে শিশুদের অধিকার সংক্রান্ত যে বিষয়গুলো এইগুলো রাষ্ট্র নিশ্চিত করছে কিনা সেটা দেখভাল করার দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনের। সো এই মনিটরিং এর জায়গায় আমরা চিন্তা করলাম, ওই লামিয়া যেটা বলছিল যে ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, টনিদা বলছিল যে প্যারেন্টস থাকতে থাকতে প্যারেন্টস কখনো চিন্তা করতে পারে না সেটা শিশুর গায়ে, বাচ্চার গায়ে হাত তুলতে পারে, কিন্তু এটা হচ্ছিল অবচেতন মনে হয়ে যাচ্ছিল। সো এই কথা চিন্তা করে আমাদের কাজ হচ্ছে সরকারকে সচেতন করা। যেমন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পুলিশ বিভাগের রয়েছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি যে এই ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড ইমিডিয়েটলি স্টপ ইট। তারপরে যখন ও বললো যে বাল্য বিবাহ কিন্তু একটা ইস্যু বলেছে, খুবই সত্যি, যখন এই অবস্থা হচ্ছে তখন কিন্তু ওই ভিতর দিয়ে মানে লুকোচুরি করে বিয়ে দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, তখন এই বিষয়গুলো আমাদের কানে আসছে, তখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র লিখেছি। এবং আরেকটা কথা যেটা বলি যে যেহেতু ও বললো যে আমাদের ক্লাস হচ্ছে অনলাইনে, তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে শিশুরা কিন্তু অনলাইনে ইউজ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা সময় চিন্তা করছিলাম যে তারা কতটুকু অনলাইনে যাবে, তারা কতটুকু ইন্টারনেট ব্যবহার করবে, এবং আপনি জানেন ইন্টারনেটে একটা বড় ধরনের অ্যাবিউজও শিশুদের জন্য হয় এবং শিশুরা কোন সাইট থেকে কোন সাইটে যায় বা কি সবকিছু ইন্টারনেটে আছে ভালো মন্দ। সো এটা আমাদের জন্য একটা কনসার্ন ছিল যে শিশুরা ইন্টারনেটে কি করছে, এই বিষয়টাকে বাবা মাকে সচেতন করার জন্য বা সরকারকে সচেতন করার জন্য আমরা সরকারকে চিঠি দিয়েছি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার টেলিভিশনে এবং ভিডিও তৈরি করে সবাইকে সচেতন করার জন্য উনি স্টেটমেন্ট দিয়েছেন ডিউরিং কোভিড সিচুয়েশন। সো জাতীয় মানবাধিকার কমিশনের যে মনিটরিং রোল, আমি মনে করি বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের যে কাজগুলো, আমরা আরেকটু কথা বলে নিই, ওয়ার্ল্ড ভিশনের আমি এসে আসছি। ওয়ার্ল্ড ভিশন এখানে অর্গানাইজার, ওয়ার্ল্ড ভিশনের সাথে আমাদের এমওইউ রয়েছে, ওয়ার্ল্ড ভিশনের সাথে আমাদের দীর্ঘদিনের কাজ রয়েছে। তার মানে হচ্ছে আমি ওয়ার্ল্ড ভিশনের নাম নিলাম যেহেতু তাদের প্রোগ্রামে এসেছি। আমাদের এরকম ইন্টারন্যাশনাল এনজিও এবং ন্যাশনাল এনজিও এবং ইভেন অর্গানাইজেশন লাইক ইউনিসেফ, এরকম যারা রয়েছে যারা শিশুদের নিয়ে কাজ করে, প্রত্যেকের সাথেই আমাদের এই পার্টনারশিপের সম্পর্ক রয়েছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে, কারণ দাদা যেটা বললেন তাদের যে হিউজ নেটওয়ার্ক, দেখেন কমিশন 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গভর্নমেন্ট ফিনান্সড প্রতিষ্ঠান, কিন্তু এর হ্যান্ডস কিন্তু খুবই কম, আমাদের হ্যান্ডস কিন্তু তারাই, আমাদের শক্তি কিন্তু তারা, তাদের নেটওয়ার্কই আমাদের নেটওয়ার্ক। তারা বলছে যে তারা চমৎকারভাবে তাদের নেটওয়ার্কে কাজ করে তারা একটা ডাটা তৈরি করে ফেলেছে, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এটা করতে পারতাম না। সো দে আর আওয়ার হেল্প উইথ দেয়ার মানে ডাটাস অ্যান্ড উইথ দেয়ার নাম্বারস অ্যান্ড এভরিথিং, আমরা এটা নিয়ে সরকারের সাথে কাজ করি। ওকে, খুব সুন্দর বলেছেন। এবং আসলে আমরা বলবো যে এই সিচুয়েশনটাতে আমাদের সবারই এভাবে এগিয়ে আসা উচিত, যেমনটা করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তো ভাই আবারও যদি আমরা ব্যাক করি, তার আগে আমি একটু লামিয়া চুপ করে বসেছি, প্লিজ কুড ইউ পাস দ্য মাইক্রোফোন, প্লিজ শিওর। হ্যাঁ, ওকে। সো
তুমি যদি তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে তোমাকে শেয়ার করতে বলা হয় যে এই কোভিডের সময়টায় তুমি একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু ভাইয়ারা দুজন বলছিলেন যে এই কোভিডে এমন হয়েছে যে আমাদের বাবা মার হয়তো বা এক্সপেক্ট করছেন না তারা আমাদের সাথে খারাপ কিছু করবেন। হ্যাঁ, বাবা মারা কখনোই তার নিজের শিশুদের শিশুদের সাথে সাথে খারাপ এরকম ব্যবহার করতে করতে চান চান না। না। সেটা অবচেতন মনে হয়ে যায় এবং বড় একটা বিষয় কিন্তু ভাই ফাইন্যান্সিয়াল যে বিষয়টা Exactly, এসছে। সো যখন বাবা মার হয়তো বা আর্নিং সোর্সটা কমে যায়, হয়তো বা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা প্রেশার গিয়ে সেই ছোট শিশুটার উপরেও পড়ে Exactly. অনেক ক্ষেত্রে। সো তুমি কি ফেস করেছো একদম তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করবা। বাট বিফোর দ্যাট আমি একটু ফেসবুকে চলে যাই, যেহেতু উই আর লাইভ ফ্রম রেডিও টুডে এফএম 89.6, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু রিকোয়েস্ট করব এই লাইভটি যদি চান তাহলে আপনি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন, তাহলে আরও কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের সাথে এঙ্গেজড হবে। ফারুক জয়েন করেছেন, তিনি বলছেন এক্সেলেন্ট প্রোগ্রাম। ইল্লান জিফান জয়েন করেছেন, আচ্ছা সুজয় জয়েন করেছেন, হ্যাপি বার্থডে, অনেক গ্রিটিংস চলে এসছে ভাইয়ার জন্য। আচ্ছা, আরও অনেক অনেক কমেন্টস চলে এসছে, অনেকে দেখছেন আমাদেরকে। সো আপনারা যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন করতে চান বেসিক্যালি আপনারা করতে পারেন। সো ব্যাক টু দি লামিয়া, বলো। সো আসলে আমি হচ্ছে গিয়ে যেহেতু মানে ফার্স্ট ইয়ার দিকে প্রথম কয়েক মাস তো টোটালি হচ্ছে ইনকাম সোর্স সব অফ ছিল। সো ওই দিক দিয়ে হচ্ছে কিছুটা হালকা ফেস তো করাই লাগে যেহেতু মানে হিসেবে। বাট ওই আমাদের হচ্ছে আমি তো অ্যাজ এ চাইল্ড লিডার হিসেবে আসছি, তো আমি হচ্ছে ওভারঅল সব শিশুরটাই ধরবো। অবশ্যই। যেমন হচ্ছে গিয়ে আশেপাশে যেমন হচ্ছে যারা ডেইলি বেসিসে কাজ করে, যেমন হচ্ছে দিনমজুর, রিক্সা চালক, করোনাকালীন সময় হচ্ছে তাদের কিন্তু টোটালি হচ্ছে সব কিছুই অফ ছিল। সো তাদের হচ্ছে ইনকাম সোর্স যেহেতু অফ, তো ওইদিকে হচ্ছে গিয়ে শহরাঞ্চলে হচ্ছে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে শহরাঞ্চলে মানে হচ্ছে জিনিসটা হচ্ছে বাল্যবিবাহ, শিশুশ্রমটা বাড়ছে আর বাল্যবিবাহ বেড়েছে, বাট ওটা হচ্ছে শহরাঞ্চলে একটু কম। বাট গ্রামাঞ্চলে যেমন হচ্ছে এই জিনিসটা মারাত্মকভাবে বেড়েছে। এমনি আমরা জানি যে গ্রামে 14 থেকে 17 বছরের মধ্যেই মানে যদি বিয়ে না দেয় তাহলে হচ্ছে বলে যে মেরে আর কত বছর ঘরে রাখবি, মেরে বিয়ে বুড়ো দিয়ে। হয়ে গেছে। হ্যাঁ, তুই তো বুড়ো হয়ে গেছিস। যেমন হচ্ছে গিয়ে আমি এখন আমার পার্সোনাল লাইফ থেকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, অবশ্যই। সেটা হচ্ছে গিয়ে কিছু সময় আগে মেবি 4-5 মাস মানে করোনা যখন শুরু হবে আর শুরু হচ্ছে অমন টাইমে হচ্ছে গিয়ে আমার তখন না, মেবি 1 বছর আগে হবে, ভুল বলছি আমি। সো তখন হচ্ছে আমার আপন চাচাতো বোন, সে হচ্ছে এইটে পরীক্ষা দেয় নাই। সো ওর হচ্ছে গিয়ে বিয়ের কথা চলতেছিল। তো পরে হচ্ছে আমি তো মানে তখন হচ্ছে নতুন নতুন ওয়ার্ল্ড ভিশনে জয়েন করছি, জিনিসগুলো আচ্ছা। আসলে বুঝতেছি মাত্র। তো তখন হচ্ছে আব্বুকে বললাম যে দেখো আব্বু, আমার আব্বু তো বড় ভাই, তো আব্বুকে জানাইলো। পরে হচ্ছে আব্বুকে বললাম যে দেখো আব্বু, এটা তো হচ্ছে উচিত না, ও তো মাত্র এইটে পড়ে, ওর তো এখনো ফিজিক্যালি মেন্টালি কোনো দিক দিয়েই ও প্রিপেয়ার্ড না। আর হচ্ছে গ্রামে যত মানে কাজ অনেক ঝামেলা। তো পরে হচ্ছে বলার পর এখন হচ্ছে আব্বু বলল, তো তখন হচ্ছে বললো যে আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে একদিন হুট করেই শুনতেছি যে ওর বিয়ে হয়ে গেছে। আহা, তো বিয়ে হয়ে যাওয়ার পর তো পরে হচ্ছে এখন গ্রামে হচ্ছে দেখা যায় যে একটা মেয়ে বিয়ে হওয়ার পর সে হচ্ছে একজন অ্যাডাল্ট মহিলা যেইভাবে হচ্ছে সংসার চালায়, তো তার বিয়ে হওয়ার পর ওইভাবেই সংসার চালাইতে হয়। তো ওইখানে হচ্ছে যেই মেয়ে এখন এই জিএসসি পরীক্ষায় দেয় না, এখন সে এইটাই পার করে নেই। তো ওই মেয়ে হচ্ছে যখন হচ্ছে ফ্যামিলি একটা হোল ফ্যামিলি সামলাবে, তখন তার ফিজিক্যাল মেন্টাল দুই দিক দিয়েই হচ্ছে হবে। তো তারপরে হচ্ছে গিয়ে কিছু সময় পর দেখা যাচ্ছে যে সে আমার বোন, ও হচ্ছে গিয়ে ও তো আমার অনেক ছোট, তো ও হচ্ছে যখন কিছু সময় পর যখন কনসিভ করছে, প্রেগনেন্ট হয়েছে, তো তখন হচ্ছে ওর মানে শারীরিক অবস্থা মারাত্মকভাবে, শরীরে হচ্ছে পানি জমে গেছে, তা আরও অনেক সমস্যা হয়েছে। তো তারপরে হচ্ছে যখন বাচ্চাটাকে ও মানে করলো, তো তারপর হচ্ছে ওর শরীর তো মারাত্মকভাবে দুর্বল আর বাচ্চাটাও মারা গেছে। সো ওইগুলোর জন্য হ্যাঁ, তো ওইগুলোর জন্য হচ্ছে গিয়ে আসলে এই আমাদের এরিয়ায় হচ্ছে মানে কিছু সময় আগে এই করোনাকালীন সময় হচ্ছে আমার আশেপাশে যারা ছিল তারা হচ্ছে আমার ফ্যামিলিকেও একটু মোটিভেট করার চেষ্টা করছে আমার বিয়ে সম্পর্কে। তো তখন হচ্ছে আমার বাবা মা একদম শিওর ডিরেক্ট বলে দিছে যে দেখো আমার মেয়েকে এখন আমি পড়াবো, ও হচ্ছে নিজ যোগ্যতা আগে করুক, তারপরে হচ্ছে আমরা পরে এই জিনিসগুলো দেখবো। সো এটা হচ্ছে আমার ফ্যামিলি জিনিসগুলো বুঝতো, জানতো, তাই হচ্ছে তারা আমাকে হেল্প করছে। বাট ওভারঅল সব জায়গায় এই জিনিসগুলো দেখা যায় না। ট্রু। তারপরে Well said. হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু জিনিস আসলে আমরা হচ্ছে মারাত্মকভাবে এই করোনার সময় মানে আমরা শিশুরা হচ্ছে মারাত্মকভাবে আরও কিছু জিনিস নিয়ে হচ্ছে মানে মানসিক আঘাত যেটাকে বলে ওটা হচ্ছে পাচ্ছি। যেমন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা করোনাকালীন সময় হচ্ছে দেখা যাচ্ছে করোনা হয়েছে, তো ওই সময় দেখা যায় সন্তান হচ্ছে বাবা মাকে ফেলে চলে আসতেছে, এই জিনিসগুলো আমরা দেখছি। তারপরে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ডক্টররা হচ্ছে তাদের কাজ হচ্ছে আমাদেরকে
বাঁচানো, আমাদের সাপোর্ট করা, ট্রিটমেন্ট দেয়া, যদিও তারা তাদের লাইফ নিয়ে অবশ্যই চিন্তা করবে, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে অনেক ডক্টর হচ্ছে চেম্বারেই বসতেছে না, যেখানে আমাদের এই টাইমে তাদের সবচেয়ে বেশি দরকার, ওইখানে তারা হচ্ছে চেম্বারে বসতেছে না, তারা হচ্ছে মানে ঠিকমতো চেম্বারে আসতেছে না, ইভেন হচ্ছে গিয়ে মানে কোনো প্রকার হেল্প চাইলেও তারা হচ্ছে গিয়ে মানে একবার কাছাকাছি গিয়েও দেখতেছে না, মারাত্মকভাবে দূরত্ব। যেমন হচ্ছে আমার বাবা হচ্ছে মার্চের 19 তারিখে লকডাউন দিচ্ছে, তার আগে আমার বাবা আইসিইউতে ছিল। আচ্ছা। তো ওই টাইমে হচ্ছে গিয়ে যখন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তখন হচ্ছে মানে চেম্বার তো অনেক বড়, আমি আর আমার বাবা এইখানে বসছি আর ডক্টর হচ্ছে ওই মাথায় এই দেয়ালের আর ওই দিকে হবে, এমন একটা সিচুয়েশন। তো এত দূর থেকে তো হচ্ছে যখন কাছাকাছি দেখে তখনই বোঝা যায় না, তো এত দূর থেকে তো সেটা সম্ভবই না। আচ্ছা, তো আমি এক্ষেত্রে বলবো তারা আমাদের ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছেন, হয়তোবা আমরা একজনকে দিয়ে সবাইকে ওভারঅল জাজ করতে Judge করতে পারবো না, চাই না, কারণ হ্যাঁ। ডাক্তাররাই কিন্তু আবার হ্যাঁ। নিজেদের লাইফ, নিজেদের পরিবারের উপর রিস্ক নিয়ে কিন্তু আমাদের সেবা দিয়ে সেবা দিয়ে অবশ্যই যাচ্ছে। করেছে। True, তাই তো আমি বললাম যে এরকম কিছু অনেক doctor, এক্সাম্পল হ্যাঁ, আছে। সো exactly. ইয়েস, কন্টিনিউ। এবং এক্ষেত্রে ডাক্তারদেরও বলবো তাদেরও কিন্তু কিছু রিসোর্সের অভাব রয়েছে, যে তাদের কারণে logistics এর অভাব রয়েছে। তারা হয়তো বা তাদের প্রপার ট্রিটমেন্টটা দিতে পারছেন না। কন্টিনিউ। তো তারপর হচ্ছে গিয়ে এই হচ্ছে আমার অভিজ্ঞতা। তারপর হচ্ছে যেমন হচ্ছে গিয়ে ওই বাল্যবিবাহ আর সহিংসতার কথা বললাম, ওইটা হচ্ছে গিয়ে আসলে সরকারের কাছে আমার কিছু আবেদন, সেটা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে বাল্যবিবাহ 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইনে একদম ক্লিয়ারলি বলা আছে যে কোনো শিশু হচ্ছে 18 বছরের আগে মানে বাল্যবিবাহ বিয়ে বা দেওয়া যাবে এগুলোতে না। জড়াবে না। তো ওইটাই হচ্ছে দেখা যাচ্ছে যে মানে এই জিনিসগুলো হচ্ছে যথেষ্ট তদারকি না করার কারণে এই জিনিসগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। আর এখন হচ্ছে কোভিড-19 সময় এই জিনিসগুলো তো আরো বেশি বেড়ে যাচ্ছে, যেমন স্লাম লেভেল এরিয়ায় যেমন বাড়তেছে আর গ্রামে তো আরো বেশি বাড়তেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এই জিনিসগুলোর উপরে যদি একটু তদারকি করে, তারপর হচ্ছে আমাদের স্কুল কলেজে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে মেয়েদের মাসিক ব্যবস্থাপনাও খুব একটা নাই। তো আচ্ছা। এই জিনিসগুলো হচ্ছে যদি একটু মানে তারা তদারকি করে, আর হচ্ছে প্যারেন্টসদেরকে হচ্ছে মানে আর একটু গাইডেন্স দেয়, তারপর আচ্ছা। হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ায়। খুব সুন্দর করে লামিয়া বলেছিল, টনি ভাইয়া বার্থডে বয়। বাই দ্য বয়, মানে একটু আগে বলছিল যে ও খুব ভয় পাচ্ছে কি বলবে, এখন কিন্তু খুব সুন্দর খুব করে সুন্দর করে ওভারঅল বলে যাচ্ছে, সিনারিওটা হ্যাঁ। বলছেন। আপনি তো এই বাল্য ক্ষেত্রে- বিবাহ নিয়ে জাস্ট আমি একটা জিনিসের হ্যাঁ, সাথে আমি অ্যাড এই করি। ক্ষেত্রে প্রশ্ন করব ভাইয়ার কাছে, যেহেতু আপনি এটার সাথে রিলেটেড, আপনি একটু ওর হ্যাঁ হ্যাঁ কথাটা শিওর। কি বলবেন? আমি ওকে বিশেষ করে বাল্য বিবাহের কথা বলি যে ওর যথার্থই বলেছে যে আমাদের বর্তমান রাষ্ট্র একটা আইন প্রণয়ন করেছে যে বাল্য বিবাহ নিরোধ আইন, সেখানে স্পষ্ট বলা হয়েছে 2018 মানে সরি 18 বছরের নিচে কোনো শিশুকে বিয়ে দেওয়া যাবে না, জি। এটা স্পষ্ট মেসেজ। সো এটা দেওয়া যাবে না, যারা দিবে এবং যারা এর সাথে থাকবে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে বলা হয়েছে যদি এরকম কোনো স্পেশাল কোনো সিচুয়েশন, যদি কোনো পরিস্থিতি অ্যারাইজ করে, যদি এমন কোনো পরিস্থিতি যে 18 বছরের নিচে হয়তো বিয়ে দেওয়া লাগছে, কিন্তু সেটা অবশ্যই আদালতের অনুমতি নেওয়া লাগবে। ওকে, সো এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড করা হয়েছে এবং পরবর্তীতে বিধি করে এটাকে আরো কমপ্লিকেটেড করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার নিজের গ্রামে আমার পাশের বাড়ি একটা ছোট্ট একটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং আনফরচুনেটলি আমাকে ঘটনাটা জানানো হয়নি, কারণ তারা জানে যদি আমি কোনোভাবে এই ঘটনাটা জানি আমি এটা অবশ্যই স্টপ করব। সো আমি পরে বাড়ি যেয়ে দেখি কি যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। আমি বলি এতটুকু মেয়ে বিয়ে হলো কিভাবে? আমি তো খুবই আমি নিজে যেখানে শিশুদের অধিকার নিয়ে কাজ করি এবং আমি নিজে যেখানে এগুলো নিয়ে কাজ করি, সবাইকে মোটিভেট করি, আর আমার প্রতিবেশীর বিয়ে হয়ে গিয়েছে। সো ও যেটা বললো এটা খুবই সত্যি, আইন রয়েছে, কিন্তু এই আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে কিন্তু বাল্যবিবাহ কমেছে। আচ্ছা। এটা যারা কাজ করে তারা বলবে বাল্যবিবাহ অনেক কমেছে, বিকজ মানুষ সচেতন, রাষ্ট্র অনেক বেশি এখানে প্রোঅ্যাক্টিভ, কিন্তু এটা এখনো হচ্ছে, এটাকে থামানো যাচ্ছে না। ওকে, সো যারা এর সাথে জড়িত আমি মনে করি যে তো সবারই সচেতন হইতে হবে এবং সরকারকে আরো বেশি এই বিষয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে বলে আমি মনে করি। অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া, অনেকক্ষণ থেকে আমাদের বার্থডে বয় Birthday boy. আছেন, সো প্লিজ বার্থডে বয়, তো ভাইয়া বয়টা বার্থডে ম্যান। বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে। আমি বলবো এইজ ইজ জাস্ট আ National- নাম্বার, সো বার্থডে বয় হিসেবে তাদেরকে National- আমরা বলতে পারি। ন্যাশনাল বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ন্যাশনাল Of course it should be. It should be. আমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে। আচ্ছা টনি ভাইয়া, সো হ্যাঁ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যেহেতু চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড প্রোটেকশন নিয়ে ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিডে কাজ করছে Right. বাংলাদেশের প্রেক্ষাপটে, সো আপনাদের ফিউচার প্ল্যানিং কি আছে এসব নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমরা থামবো না, আমরা করতেই থাকবো কাজ। ওকে, আমাদের থামানো যাবে না। আমাদের থামানো যাবে না, আমরা করতে থামার থাকবো। সুযোগ নেই আসলে। আসলে মূলত আমরা কেন কাজ করি, আমরা যদি এভাবে চিন্তা করে দেখি, আমরা কাজ করি
শিশু অধিকার নিয়ে বা মানবাধিকার শিশু অধিকার যেটাই বলি না বা আমরা যদি বলি এসডিজি কে অ্যাচিভ করার জন্য, রাইট? সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এবং আমরা এই এসডিজি 2030-এর যে কমিটমেন্ট আমাদের প্রত্যেকটা কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রির, সেই কমিটমেন্ট তো রাষ্ট্র একা আসলে পূরণ করতে পারছে না। রাষ্ট্রের অনেক সীমাবদ্ধতা রয়েছে, রাজনৈতিক সীমাবদ্ধতা, অর্থনৈতিক বা স্ট্রাকচারাল সীমাবদ্ধতা, প্রসেসের সীমাবদ্ধতা রয়েছে। একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের মতো উন্নয়ন আমরা মধ্যমায় রাষ্ট্রের দিকে যাচ্ছি, এরকম একটা কান্ট্রি, আমাদের অনেক কিছু ভালো হচ্ছে, এগুলো সব সত্য। কিন্তু আমি যদি এইভাবে ভাবি যে সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে দেশের সাধারণ মানুষের, সাধারণ গ্রামের মানুষের যোগাযোগের যদি আমি বলি সরাসরি সম্পৃক্ততা, মাঝখানের যে জায়গাটাতে গ্যাপ হয় সেটা হচ্ছে যে আপনি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত পাবেন, আপনি উপজেলা পর্যন্ত পাবেন, ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাবেন, এর পরের লেয়ারে গ্রাম পর্যায়ে আপনার কানেক্টিভিটি ছোট রিচ-আউটটা, হ্যাঁ, ওইখানে আসলে এই যে আমাদের মতো যারা এনজিওরা রয়েছে তারা হচ্ছে সরকারের হয়েই কাজ করে। আমরা শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, এসডিজি 17টা গোলের যে গোলগুলো আমাদের জন্য রিলেভেন্ট সেগুলোর কথা বলি। এগুলোতে আসলে আমাদের মতো ওয়ার্ল্ড ভিশনের মতো আমরা যারা বিগ স্কেলে কাজ করি বাংলাদেশে, আমরা হচ্ছি সরকারের সহযোগী প্রতিষ্ঠান, এবং আমরা সরকারকে এসডিজি অ্যাচিভ করার জন্য আমরা সাপোর্ট করছি। আমি আপনাকে আনন্দের সাথে বলতে পারি যে আমরা 2021 থেকে 2025 পর্যন্ত আগামী 5 বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। কোভিড ডিক্লারেশন, অর্থাৎ এই নিউ নর্মাল বলবো, আমি বলবো যে আমাদের এই সেকেন্ড ওয়েভটা যদি কোনোভাবে আমরা পার করে দিয়ে যেতে পারি, আস্তে আস্তে আমরা যখন নাকি ওপেন হব অ্যাজ এ কান্ট্রি, আমরা আমাদের ফুল স্কেল ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে আমরা ফুল স্কেল ইমপ্লিমেন্টেশনে যাব। আমাদের যে প্রোগ্রামগুলো আমরা কোভিডের কারণে বন্ধ করে রেখেছিলাম সেগুলো আমরা আবার রিওপেন করছি, এবং পুরো বাংলাদেশে আমাদের অ্যারাউন্ড 1500 স্টাফ এবং প্রায় 7000 ভলেন্টিয়ার কাজ করে। এই যে স্কেলে আমরা কাজ করি, এই স্কেলটা আবার রিওপেন হবে। রিওপেন হয়ে আমরা আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা 4টা মাধ্যমে কাজ করি বাংলাদেশের: শিশুর জন্য শিক্ষা, শিশুর জন্য স্বাস্থ্য, শিশুর জন্য সুরক্ষা, এবং শিশুর জন্য যে জীবিকা নির্বাহ করার জন্য যেই আমরা বলি লাইভলিহুড, এখানে আমরা কাজ করি একটা বড় স্কেলে। আমাদের একটা বড় কাজ হচ্ছে একেবারেই যারা লোয়ার পভার্টি লাইনের নিচে রয়েছে, অতি দরিদ্র রয়েছে, তাদেরকে সেই অতি দরিদ্রের যে অবস্থান সেখান থেকে উত্তরণ করে নিয়ে আসা। সো এই জাতীয় কাজগুলো আমরা আবার পুরোদমে এই শুরু করতে যাচ্ছি আগামী 5 বছরের জন্য। এটা ইনিশিয়াল, আপনি যেহেতু পরিকল্পনার কথা জানতে চেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা এই যে আজকে রেডিওতে এসেছি, আমরা টেলিভিশনে যাচ্ছি, আমরা ভাবছি যে আসলে আমরা একা কিন্তু সবকিছু করতে পারবো না, আমাদের পার্টনার দরকার, আমাদের সহযোগীর প্রতিষ্ঠান দরকার। আমরা যে মেসেজগুলো ছড়িয়ে দিতে চাই সেটা আমরা মাইক্রোফোন নিয়ে কাঁধে ঝুলিয়ে গ্রামে গ্রামে ঘুরে বলে বেড়ানোর থেকে রেডিওতে বলে দেওয়া ভালো বা টেলিভিশনে বলে দেওয়া ভালো। তার মানে হচ্ছে আমরা ম্যাস মিডিয়াকেও আমাদের পার্টনার হিসেবে নিতে চাই, বা আমরা ভাবি যে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি, যাতে আমরা তো আর ভিন্ন কোনো দেশ নিয়ে, ভিন্ন কোনো দেশের মানুষের জীবন নিয়ে কাজ করছি না। রেডিও যেই দেশের মানুষকে গান শোনায়, টেলিভিশন যে দেশের মানুষকে নাটক দেখায়, সেই দেশের মানুষের জন্যই তো আমরা কাজ করছি। কাজে সেই মানুষটি যদি টেলিভিশনে এবং রেডিওতে কথা শুনতে ভালোবাসে বা গান শুনতে ভালোবাসে, তাহলে তার মুখ রেডিওর এবং টেলিভিশনের যেমন দায়িত্ব বর্তায় যে তার সুস্থতা, তার নিরাপত্তা এবং তার অন্যান্য বিষয় নিয়ে তাকে তথ্য দেয়া, আমাদেরও দায়িত্ব বর্তায় এই পার্টনারগুলোকে সঠিকভাবে নিয়ে নেওয়া আমাদের সাথে, তাতে আমাদের কাজ কম হয় কিন্তু কাজ অনেক বেশি ইফেক্টিভ হবে। সো সেই জায়গাতেও আমরা আস্তে আস্তে শুরু করছি। And I must say it's a very good initiative by World Vision Bangladesh and we are very proud to work with you. খুবই একটা ভালো একটা বিষয়, এবং প্রত্যেকটা ভালো কাজের সাথেই সবসময় থাকে রেডিও টুডে এফএম 89.6। এবং এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে অনেকেই দেখছেন। সো লামিয়া আপু দারুণ বলছেন, এই সময় চর এলাকা জুড়ে বাল্য বিয়ে বেশি হচ্ছে, শিশু সুরক্ষায় সরকারকে কঠোর হতে হবে। এই প্রশ্নের উত্তর যিনি কঠিন প্রশ্নকে সঠিকভাবে দিতে পারবেন তিনি হচ্ছেন রবিউল ভাইয়া। একদম
আচ্ছা, আমি আগেই বলেছি যে এই বর্তমান সরকার বা এই রাষ্ট্র এসে কিন্তু একটা আইন প্রণয়ন করেছে এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। ওয়ার্ল্ড ভিশন আমরা এবং সবাই মিলে কিন্তু এই দাবিটা অনেক দিন ধরে করে আসছিলাম যে এই আইনটা করা দরকার, এবং আইনটা কিন্তু ইনঅ্যাক্টেড হয়েছে। এবং আমি বললাম আইনের ধারা, যে আইনে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এরকম কোনো বাল্যবিবাহ হবে না। আমি সবাইকে অনুরোধ করি যে যদি এরকম কোনো বাল্যবিবাহ কোথাও সংঘটিত হয়, দয়া করে আপনারা সরকারের যে 109 রয়েছে এবং জাতীয় মানবাধিকার কমিশনের 16108 রয়েছে, এবং আশেপাশে থানার ওসি বলেন, ইউনো বলেন, যে কোনো জায়গায় আপনারা খবর দিবেন যে আপনি চর এলাকা বলেন। খুবই সত্যি কথা যে যিনি বলেছেন যে এই ঘটনাগুলো চর এলাকায় বেশি, কারণ এখানে কিন্তু ওই রাষ্ট্রের হাত কিন্তু এত দূর যায় না। টনি দাদা যেটা বললেন যে একদম গ্রাম পর্যায়ে কিন্তু সব তথ্যগুলো কিন্তু সবাই পায় না, সেখানে এনজিওরাই তাদের রিচ আউটটা রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে এনজিওদের একটা অবস্থান রয়েছে বা একটা পরিচিতি রয়েছে। সো আমি বিশ্বাস করি যে সবাই মিলে আমরা যদি একসাথে এই বিষয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, যে আমরা কোনোভাবেই 18 বছরের নিচে মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কোনোভাবেই আমার শিশুকে আমি 18 বছরের আগে বিয়ে দিব না। এবং এক্ষেত্রে আমার মনে হয় সরকারের আগে বাবা মাকে অনেক বেশি সচেতন, এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি। পরিবারে যদি আমরা সচেতনতা গড়ে তুলি তাহলে কিন্তু এক্ষেত্রে সরকারের কাজও অনেক বেশি সহজ হয়ে যায়। সরকার তো একা কিছু করতে পারে না, আসলে সবাই মিলেই তো সরকার। ট্রু দ্যাট। সো এখন একদম যেটা করব সেটা হচ্ছে যে একটু ভাইয়ার কাছে লাস্টলি কিছু কথা হ্যাঁ, কিছু বলবেন ভাইয়া? একটা মানে কোভিড সিচুয়েশনে আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম জাতীয় মানবাধিকার কমিশন, যে মানুষ প্রথম দিকে টনিদা বলছিল যে প্রথম দিকে এটা কিন্তু আমাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি করেছিল যে এই কোভিড কি করতে যাচ্ছে, কারণ আমরা ওই ইউএস বা ইউরোপ দেখে আমরা খুবই শঙ্কিত ছিলাম যে আমাদের দেশে কি হতে যাচ্ছে, এত উন্নত দেশ, এরকম অবস্থা, তাদের স্বাস্থ্যের এরকম অবস্থা, বা তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না, তাহলে আমাদের কি হবে। তো এই পরিস্থিতিতে দেখলাম যে বিশেষ করে যারা প্রেগনেন্ট উইমেন, তারা, কারণ দেখেন শিশু কিন্তু আমরা ধরে নিই একদম ভ্রূণ গঠনের থেকে শুরু করে, তখন থেকে কিন্তু শিশু এবং তার অধিকার জন্মায়। সো আমরা যখন এটা খেয়াল করলাম যে ইভেন প্রেগনেন্ট উইমেনরাও তাদের যে স্বাস্থ্য সেবা পাওয়ার কথা সেই সেবাটা তারা পাচ্ছে না, আমরা এটা মিডিয়াতে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। জানার পরে কিন্তু কমিশন এটা নিয়ে আলোচনা করে, জাতীয় মানবাধিকার কমিশন আমাদের মাননীয় চেয়ারম্যান খুবই একটা শক্ত পত্র লিখলেন স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তরকে, জন্য প্লিজ স্টপ ইট। এবং এই বিশেষ করে যারা প্রেগনেন্ট উইমেন, শিশু, বৃদ্ধ, তাদেরকে অবশ্যই আপনাকে চিকিৎসা সেবা নিশ্চিত সবারই করতে হবে, কিন্তু আপনি জানেন যে রাষ্ট্রের প্রায়োরিটি জায়গা আছে এবং এটা সংবিধানও আমাদেরকে অ্যালাউ করে যে এই প্রায়োরিটি জায়গাগুলো আপনাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সো আমি যেটা বলতে চাই, জাতীয় মানবাধিকার কমিশন একদম শিশুদের অধিকার সহ এবং টোটাল মানবাধিকার দায়িত্বই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে জাতীয় মানবাধিকার কমিশনের। সেখানে যেহেতু শিশুরা এই জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদের প্রায়োরিটি সবার আগে, তাদের অধিকার সবার আগে নিশ্চিত করতে হবে, যেটা বুঝেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেন, আপনি স্বাধীনতার পরেই শিশুদের নিয়ে যে একটা আলাদা আইন করতে হবে, তিনি সেটা ফিল করেছিলেন এবং 1974 সালে উনি শিশু আইন প্রণয়ন করেছিলেন। সো আমি বিশ্বাস করি রাষ্ট্রের এই যে চিন্তা, সরকারের এই যে চিন্তা, এটা অব্যাহত থাকবে এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাই আমরা একসাথে কাজ করব। Very well said and thank you so much ভাইয়া। আমাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফ চাইল্ড রাইটস কমিটি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ। এন্ড লামিয়া, লাস্ট নোট দিবা তুমি? বার্থডে বয়কে অনেকক্ষণ ধরে বসে রেখেছি, গান শুনবো কিন্তু আমরা। টাইম শেষ। হ্যাঁ, আমরা লামিয়ার কাছ থেকে টাটা বাই বাইটা বলে নিই, তারপর আমরা আসি। ওকে, তো সবাইকে ধন্যবাদ আর একবার। আর গিয়ে আমরা আশেপাশে, আমিও ওনার সাথে একবার একমত হব যে আপনারা যখন দেখবেন আপনাদের আশেপাশে কোনো শিশু শারীরিক সহিংসতা বা বাল্যবিবাহ বা শিশুশ্রম এগুলোর মানে শিকার হচ্ছে, তখন আপনারা যেমন আমাদের কিছু হেল্পলাইন আছে 10983333, তারপর 109, এইগুলো জানান। আপনাদের আশেপাশে যেসব পুলিশ কর্মকর্তা আছে তাদেরকে জানান। অবশ্যই আপনার কারণে যদি কোনো একটা শিশুর লাইফ বেঁচে যায়, যদি সে বাল্যবিবাহ বা শিশুশ্রম থেকে বেঁচে যায়, তাহলে এইটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ লামিয়া, এন্ড খুব সুন্দর কথা বলেছো, ভবিষ্যতের ভালো একজন বক্তা হবা। অল দ্য বেস্ট। একদম ভবিষ্যতে অলরেডি ভালো বক্তা হয়ে গেছে সে, এবং অলরেডি যিনি প্রতিষ্ঠিত গায়ক, তার কাছে এখন চলে আসবো। দ্য বার্থডে বয়, এবং তার অনেক অনেক গুণের কথা জেনেছি। তিনি কিন্তু অ্যাঙ্করও,
মানে খুব জোস করে ধীরে একটা শো হোস্ট করতেন, এন্ড আমি তো তার পাশে বসে ভয় পাচ্ছিলাম যে আমাকে কোন কথায় আবার আটকে ফেলে। একদম 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 আজকে একদম হ্যাঁ, টনি ভাইয়া, আমি আজকে সেলিব্রিটি হয়েই ছাড়বো। সো বার্থডে বয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে হয়ে যেহেতু আপনি এসেছেন, প্লিজ আপনি একটু আপনার দিক থেকে লাস্ট নোট কিছু বলতে চান আমাদের ভিউয়ার্সকে। আমি প্রথমত থ্যাংক ইউ দিব যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং যারা শুনবেন পরবর্তীতে রেকর্ডিং, এবং এই ধরনের অনুষ্ঠান আরও হবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং যারাই আসবেন যারাই কথা বলবেন, আমার মনে হয় যে এই তথ্যগুলো আমরা যত বেশি ছড়িয়ে দিব, যত বেশি জানবো, যেমন আজকে এই যে অনলাইন ভার্সন আমাদেরকে একটা সুযোগ দিল যে আমরা শেয়ার করতে পারি টাইম লাইনে। আমি মনে করি যে যারা শুনছেন বা যারা রেকর্ডিং শুনবেন তারা শেয়ার করুন এই কন্টেন্টগুলো, যাতে মানুষ সচেতন হতে পারে। বিকজ আমরা যদি বলি যে জীবন সুন্দর বা আমরা সেলিব্রেট করতে চাই, যে আজকে আমি বার্থডে সেলিব্রেট করছি বিকজ সামহাও আমি হয়তো কোভিড ইনফেক্টেড বা এফেক্টেড হইনি, রাইট, বা আমার পরিবারের খুব কাছের কাউকে আমি হয়তো হারাইনি, এই কারণে আমার ভিতরে হয়তো সেই সার্ভাইভালের সেই আনন্দটা আছে। যুদ্ধ জয়ের পরে যারা বেঁচে থাকে তাদের যে আনন্দটা থাকে, আবার তারা যদি কাউকে হারায় তখন সেই আনন্দ তারা সেলিব্রেট করতে পারে, তখন কোনো কোনো ক্ষেত্রে তাদের বেঁচে থাকাটাও তাদের কার্যের মতো মনে হয়। যে আমরা একটা গ্লোবাল প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি, এবং এছাড়াও আমাদের দেশ অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও আমরা প্রাণ খুঁজে পাবো কখন, যখন আমরা সত্যি সত্যি আমাদের পাশের মানুষটাকে কেয়ার করব, ভালোবাসবো, এবং মনে করি যে ভালোবাসতে যদি পারা যায় তাহলে পৃথিবীতে যে কোনোভাবেই মানুষ ভালো থাকতে পারে, যে কোনো পরিস্থিতিতে, অর্থনৈতিক পরিস্থিতি। আর সেই ভালোবাসাটা ডেমনস্ট্রেট করার একটাই উপায়, সেটা হচ্ছে কেয়ার করা, শেয়ার করা। সো আমরা ভালো পরামর্শ, ভালো বিষয়বস্তুগুলোকে শেয়ার করি যাতে সবাই ভালো থাকতে পারে। একা ভালো থাকার মধ্যে তো জীবন নয়, সো সবাই মিলে ভালো থাকতে পারে। সো আমি ওয়ার্ল্ড ভিশনের তরফ থেকে আমি কোনো টিপিক্যাল এনজিও মেসেজ দিতে চাই না, আমি জাস্ট বলতে চাই যে আমরা যারাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করছি, আমরা ওয়ার্ল্ড ভিশন, আমরা মানুষের জন্য কাজ করছি, শিশুদের জন্য কাজ করছি, ভালো থাকার জন্য কাজ করছি। সো এই ভালো থাকাটা ভালোবাসার মধ্য থেকে আসে। সো আমার মনে হয় একটা অর্গানাইজেশন আমরা প্রমোট করি লাভ, যে সবাই ভালোবাসি আসলে আমরা একজন একজনকে। সো আমরা যদি ভালোবাসতে পারি আমরা শেয়ার করবো। ওয়াও, তাহলে এই টাইমলাইনে আপনার এই লাইফটাও আমরা শেয়ার করে ফেলি সবার নিজেদের টাইমলাইনে, এবং স্প্রেড দ্য লাভ, নট করোনা ভাইরাস, রাইট, নট ভাইরাস, তো স্প্রেড দ্য লাভ। ইয়েস। সো লাস্টলি ভাইয়া টাটা বাই বাই করে ফেলবো বলেছিলাম, সবাই আমরা গুড বাই করে ফেলছি, ভাইয়া এখন গান করব। তার আগে একটু বলিনি, আমাদের সঙ্গে এত জোস একটা ভাইয়া বার্থডে বয়, তিনি ছিলেন টনি মাইকেল গোমেজ, ডাইরেক্টর অ্যাডভোকেসি কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল এনগেজমেন্ট। সো ভাইয়া এখন আপনি ভিউয়ার্সদের সাথে লাস্টলি আপনার গান দিয়ে এনগেজ করবেন আমাদের সব ভাইকে। মাই গড, সো হ্যাঁ, শুনি ভাই আমরা একদম খালি গলায়, তাই তো? হ্যাঁ, একদম যা আছে তাই, একদম। আচ্ছা, আমার একটা জাতীয় সঙ্গীত আছে, কেউ গাইতে বললে এটাই গাই। প্লিজ কন্টিনিউ। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরাম পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানে রেগেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানে রেগেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, আমি কাউকে
বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। A very big clap সবাই একসাথে। Thank So you. yes, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, যাওয়ার আগে বলতে চাচ্ছিলাম যেটা সবকিছুই বলে ফেলছি। সো আজকের মতো টাটা, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। লাস্টলি যে গানটা দিয়ে যাচ্ছি সঞ্জীব চৌধুরীর, আমি তোমাকেই বলে দেবো। Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you very much.